নমস্কার সুধী দর্শকবৃন্দ, আর একবার স্বাগত জানাই আপনাদের স্টেট কার্ড নিউজ রুম থেকে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনারা সবাই জানেন, আপনারাও তাই। কথাটা এই কারণে বলছি, আমরা কথায় কথায় এরকম বলে থাকি আর কি, যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, ভোট তো এগিয়ে আসছে, সেই জন্য আমাদের একটু রাজনৈতিক প্রোগ্রামের দিকেও যেতে হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম করব, সাহিত্যের অনুষ্ঠান, চিকিৎসার অনুষ্ঠানের পাশাপাশি আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য, বিভিন্ন মতামতকে তুলে আনার জন্য। আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি বর্ধমানের খুব পরিচিত মুখ, আপনারা অনেকেই চেনেন। তিনি দীর্ঘদিন রাজনীতির অঙ্গনে রয়েছেন। পরিচয় করিয়ে দিই, মাননীয় আব্দুল রব মহাশয়। নমস্কার। তিনি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এখন আমরা তার রাজনৈতিক জীবন সম্পর্কে, আগামী দিনে তার লক্ষ্য, পশ্চিমবঙ্গের যে ভোট চিত্র, সেই সম্পর্কিত আমরা নানা রকম আলোচনায় ঢুকব। শুরু করি তাহলে আজকের অনুষ্ঠান। আব্দুল দা, আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। সামনেই 26শে ভোট, হয়তো খুব বেশি হলে আর 8-9 মাস মতো সময় রয়েছে। আপনাদের প্রস্তুতি কীরকম? প্রথমেই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে বর্ধমানবাসী তথা যত সমগ্র বাংলার যে এলাকায় আপনাদের চ্যানেলের প্রচার মানুষ পায় আর কি, সেই সমস্ত বাংলার নাগরিকদের বাঙালির 12 মাসের 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসবের প্রাক্কালে সকলকেই আমি শুভকামনা জানাবো। এই উৎসব সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক এবং পরিবেশ, শান্ত পরিবেশের মধ্য দিয়ে শান্তি বজায় রেখে যেভাবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ মেতে উঠি, মাতোয়ারা হয়ে উঠি, আমরা এই আগামী আগমনীর যে আমাদের সামনে যে দুর্গোৎসব আসছে, সেই দুর্গোৎসবে আমরা সকলেই একইভাবে বাংলার মুখ উজ্জ্বল করব, এই আবেদনটুকু রেখে আপনার প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি। 26 সালের নির্বাচন, আপনার প্রশ্ন কীরকমভাবে প্রস্তুতি, আপনাদের কি প্রস্তুতি কতটা আছে? প্রথম কথা হচ্ছে যে সারা বছর 365 দিন 24 ঘন্টা মানুষের জন্য, মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে কাজ করা যে অভিজ্ঞতা বাংলার মানুষ সঞ্চয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 বারের সরকারের দায়িত্বে আসার পর, এই অভিজ্ঞতার নিরিখে বাংলার মানুষের কাছে আমাদের আশা ভরসা যে নিশ্চিতভাবেই তারা মুখরিত হয়ে রয়েছেন, তৈরি হয়ে রয়েছেন বাংলার বুকে চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদে বসাবার জন্য। আচ্ছা, আমরাও প্রস্তুত, দলের কর্মীরা। একটা নির্বাচনে মানুষের যে ভূমিকা থাকে মানুষ পালন করবেন, নিশ্চয়ই আমরা আশা যেমন রাখি। পাশাপাশি কর্মী হিসাবে দলের দায়িত্ব সচেতন একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। সে দায়িত্ব পালন করার জন্য দল আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়ে থাকেন। আমরা সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে আমরা মানুষের পাশে থেকে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে আমাদের জয়যাত্রা, চতুর্থবারের যে জয়যাত্রা, সেটা আমরা পূরণ করব। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। আমরা যখন এতটাই আত্মবিশ্বাসী আর কি, সেদিক থেকে পশ্চিমবঙ্গে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এখানে নিঃসন্দেহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগও আছে বেশ কিছু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যে ভোট এলেই এখানে ইডি, এনআইএ এদের তদন্ত প্রক্রিয়া বাড়ে, গতি আসে। এখন রিসেন্ট আবার যোগ হয়েছে এসআইআর। তো এই নিয়ে আপনাদের মতবাদ কি? না, শুধুই তো অভিযোগ নয়, এর বাস্তবতাও আছে। দিদিমণি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ যে ক্ষেত্রে অভিযোগ করেছেন, শুধু বাংলার ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে,
প্রতিটি অভিযোগেরই সত্যতা প্রমাণিত হয়েছে পরে। হুম উনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন যে ভোট চুরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে সারা ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস, তার নেতৃত্বাধীন ইউপিএ মানে দলের ঘটক দল, যারা সহযোগী দল, তারা সকলেই একযোগে রাস্তায় নেমে এটা প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই সঠিক এবং এই পথ ধরে আন্দোলন করা উচিত, নচেত ভারতবর্ষকে বাঁচানো যাবে না। এটা একটা প্রমাণ হয়েছে। হুম মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেতৃত্ব যিনি বলেছিলেন যে এই দেশের যে গণতান্ত্রিক যে কাঠামো, ধর্মনিরপেক্ষ যে চরিত্র, সেই চরিত্রকে সংবিধান পরিবর্তন করার মধ্য দিয়ে ভেঙে চুরমার করতে চাইছে মোদী সরকার। সেটা আপনারা বারবার সংবিধান সংশোধন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে, সংবিধান তৈরি হওয়ার পর থেকে 50 সালের 26শে জানুয়ারির পর থেকে অনেকবার সংবিধান সংশোধন হয়েছে। সেই সংবিধান সংশোধন হয়েছে ভারতবর্ষের জনগণের চাহিদা পূরণের জন্য। কিন্তু বর্তমান সরকারের আমলে যে সংবিধান সংশোধনগুলো হচ্ছে তার সমস্ত দৃষ্টিকোণটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে। এই বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এটা অত্যন্ত মারাত্মক এবং ক্ষতিকারক। আমাদের সংবিধানের যে প্রেয়াম্বেল, সেটার যে মূল কথা, সেটা ভারত স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ভারতবর্ষ। তো এই মূল কাঠামোর উপরেই আঘাত বারবার করে আসছে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন। মানে এইটার উপরে আঘাত করার জন্যই বলতে চাইছেন এই এনআইএ বা ইডি, সিবিআই ইত্যাদিগুলো চলছে। ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে আমাদের বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যে, হুম যেখানে কেন্দ্রীয় সরকারের বিরোধী, মানে অবিজেপির অবিজেপির শাসক যেখানে রাজ্যে আছে, মূলত সেখানে ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। আপনারা দেখবেন অজিত পাওয়ার যখন বিরোধীদের সঙ্গে ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী ওই অজিত পাওয়ারের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেছিলেন ঘোটালেবাজ, 80,000 করোড় ঘোটালে কে মালিক, এইসব কথা উনি বক্তব্যের মধ্যে বলেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে অজিত পাওয়ার তাদের দলে, তাদের ঘটক দল হিসাবে যোগ দিয়ে তাদের মহারাষ্ট্রে সরকার গড়তে সাহায্য করেছেন। আপনারা দেখবেন হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে থাকাকালীন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তিনি যেদিন বিজেপিতে জয়েন করলেন, তাকে আসামের মুখ্যমন্ত্রীর মতো পদে বসানো হয়েছে। আপনারা দেখেছেন মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার বিরুদ্ধেও অভিযোগ এরাই তুলেছিল। আবার যখন তিনি তাদের দলে জয়েন করলেন, তখন তিনিও কেন্দ্রের মন্ত্রী হলেন। এই ইতিহাস তো আমরা লক্ষ্য করে যদি আপনারা একটু দেখেন ভারতবর্ষের সরকারের আমলের কতগুলো ঘটনা, তাহলে বোঝা যাবে যে ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র বিরোধীদের, সরকার যেখানে যেখানে আছে সেখানে ভয় দেখিয়ে তাদেরকে ভেঙে ফেলা, তাদেরকে চুরমার করে ফেলা। যদি সম্ভব হয় নির্বাচনের মধ্যে দিয়ে সেখানে সরকার গঠন করা, যদি সম্ভব না হয় তাহলে পিছনের দরজা দিয়ে সেখানকার সরকার দখল করা, এই উদ্দেশ্য। আচ্ছা, এই যে বর্তমানে এসআইআর চলছে, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গেও শোনা যাচ্ছে হবে, এটাও কি এই চক্রান্তের একটা অংশ বলে মনে করেন, নাকি এটা সময়ের সঙ্গে সঙ্গে? না, সময়ের সঙ্গে সঙ্গে যেগুলো হতো এটা তার থেকে কিছু ব্যতিক্রম। আচ্ছা। ইতিপূর্বে ওরা বারবার বলছে ইতিপূর্বে এসআইআর হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে সেই এসআইআরের যে পদ্ধতি, তার যে ক্রাইটেরিয়া ফুলফিল করার ডিমান্ডস,
পাবলিকের কাছে থাকতো, ভোটারদের কাছে থাকতো, আজকের দিনে এসআইআরে ক্রাইটেরিয়া ফুলফিল করার যে ডিমান্ডস, তার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। এক্ষেত্রে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য যে ডিমান্ডসগুলো নির্বাচন কমিশনকে দিয়ে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলে দিয়ে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করা অনেকাংশেই কঠিন হয়ে পড়েছে বা পড়বে। এবং এক্ষেত্রে বৈধ ভারতীয় নাগরিকদের অনেকেই এই এই নাম তোলা থেকে, মানে ভোটার লিস্টের থেকে তারা নাম তোলা থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, ভারতবর্ষের এই সরকারের আমলেই কিন্তু আধার এসেছিল। এই সরকারের আমলেই আধার এসেছিল। এরা বলেছিল ভোটার লিস্ট ইজ নট দি অরিজিনাল। একটু ভুল হচ্ছে বোধহয়, আধারটা হয়েছিল কংগ্রেস আমলে, এদের সময় বোধহয় সেটা কিছু সংশোধন বা পরিবর্তন পরিমার্জন না, 1993 সালে ভোটার লিস্টের মধ্য দিয়ে যখন নির্বাচন ব্যবস্থা হলো, তখন এটা পরিবর্তিত হয়ে আবার আধার হলো। হ্যাঁ, এরা যেটা করলো, আধারে যোগ করলো যে মেরা আধার মেরা পরিচয়, মেরা আধার, এবং এটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন মেরা রয়েছে যে এটা পরিচয় পরিচয়পত্র হিসেবে কাজে লাগবে কি হ্যাঁ, লাগবে না না। না, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এটা বারবার প্রশ্ন তুলেছেন যে আধারের ভিত্তিতে অন্যান্য কাজগুলোকে আপনারা গ্র্যান্ট করছেন, সরকার গ্র্যান্ট করছেন, যে আধার ভিত্তি করে ব্যাংকের লিঙ্ক করছেন, ব্যাংকের খাতা করছেন, বা সমস্ত বা সরকারি অন্যান্য সুযোগ সরকারি সুবিধা পাওয়া সুযোগ যাচ্ছে। সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপনারা এটাকে গ্রহণ করছেন, সেই আধারকে গ্রহণ করেই করছেন। কেন্দ্রীয় সরকারও করছেন, বিভিন্ন রাজ্য সরকারও করছেন, কেন্দ্রীয় সরকারকে ফলো করে। তাহলে সেই আধারকে ওই ক্ষেত্রে ব্যবহার করে তাকে সঠিক বলে বিবেচনা করছেন, বলেই দিচ্ছেন, সরকারি গ্র্যান্ট দিচ্ছেন। আবার সেই আধারকে এক্ষেত্রে বিবেচনা করছেন না। এই যে দ্বিচারিতা, এই নিয়ে প্রশ্ন সর্বোচ্চ আদালত, অ্যাপেক্স কোর্ট তুলেছে। এবং আমার ধারণা, আমার মনে হয় যেন ওনারা এটা একটা অপশনও দিয়েছেন নির্বাচন কমিশনকে, যে আপনাদের যে তালিকা আছে সেটা ঠিক আছে হোক, কিন্তু এক্ষেত্রেও যদি তার ইয়েতে যদি দেখা যায় যে সেগুলোর মধ্যে কোনো ক্ষেত্রে কোনো মানুষের কাছে অনেক কিছু তার মধ্যে নেই, তাহলে আধারটাকেও সেখানে গ্রহণযোগ্যতা দিয়ে তার ভোটার লিস্টে তার নাম যেন সংযোজিত হয় বা রক্ষিত হয়, এই প্রচেষ্টা সর্বোচ্চ আদালত গ্রহণ করেছে বলে আমরা জানি আর কি। আচ্ছা আব্দুল দা, বর্তমানে রাজ্যে বেশ কিছু ইস্যু রয়েছে, সেগুলো অস্বীকার করা যাবে না। দুর্নীতি বলুন, কর্মহীনতা বলুন, মানে শিক্ষকদের বেশ কিছু চাকরি চলে যাচ্ছে, মানে এরকমটা সাধারণত হয় না। আবার নারী নির্যাতন, এগুলোকে যথারীতি বিরোধীরা ইস্যু করছে। এই ব্যাপারগুলোকে ভোটের আগে সামলাবেন কিভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, সমাজ ব্যবস্থায় আমাদের দেশে, শুধু রাজ্যে নয়, সারা দেশেই এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে। আপনি পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি শুধু দেখান যে শুধু পশ্চিমবাংলায় ঘটছে, তা তো নয়, এটা সারা ভারতবর্ষে, মানে এটা একটা সামাজিক ব্যাধি। এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে এটাকে এককভাবে এটাকে রোধ করা সম্ভব নয়। এটা সমাজবদ্ধভাবে আমরা সামাজিক হিউম্যান বিইং হিসাবে সমগ্র সমাজ এর প্রতিবাদে মুখরিত হয়ে রাস্তায় নামতে হবে এবং এগুলোকে আটকাতে হবে। এগুলোকে আমরা সমর্থন করি না, আমাদের নেত্রীও সমর্থন করেন না বলেই অপরাজিতা বিল উনি আনতে চেয়েছিলেন, যে এই ধরনের পাশবিক যে অত্যাচার যে বা যারা সংগঠিত করবে, তাদের জন্য সর্বোচ্চ পানিশমেন্ট, মানে আপনার সেন্টেন্স অফ ডেথ, এর কথাটাই অপরাজিতা বিলের মধ্য দিয়ে চেয়েছেন। এবং এটা প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনার পক্ষে নন, বিপক্ষে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে বা রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের মাধ্যম দিয়ে যে বিল যায়, সেই বিল ওরা ফেরত পাঠিয়েছে, এটা আপনারা জানেন। তার মানে সদিচ্ছার অভাব, আমাদের নয়, সদিচ্ছার অভাব বিরোধীদের, যারা বলছেন যে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে নির্বাচনে, এগুলোকে নিয়ে,
এটা তাদের সদিচ্ছার অভাব, এটা আমরা মানুষের কাছে আমাদের বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিতে পারবো। এটা এক। দুই হচ্ছে যে প্রশ্নটা আপনার ছিল সম্ভবত কর্মহীনতা। কর্মহীনতা। হ্যাঁ, কর্মহীনতা আমাদের দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা অনুপাতে যে যে প্রয়োজন আছে সেইটা তো অপতুল, আমাদের রাজ্যে নয়, সারা দেশেই। আপনারা লক্ষ্য করেছেন যে গত দুদিন আগে যে আমাদের এখানে পশ্চিমবাংলার যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে নবম দশম, হ্যাঁ, বিহারের প্রায় 34,000, ইউপির 34,000 হচ্ছে যে প্রার্থী তারা এখানে পরীক্ষা দিতে এসেছে। তাহলে এটা প্রমাণ করছে যে ইউপিতে যদি এই জিনিস থাকতো, সুযোগ থাকতো, তাহলে ইউপি থেকে তারা হচ্ছে পশ্চিমবাংলায় পরীক্ষা বসার জন্য আসতো না। এটা প্রমাণ হয়। তাহলে এটা প্রমাণ হলো যে ইউপি সরকার অর্থাৎ কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার, যারা আমাদের বিরুদ্ধে বলছেন যে প্রচার করবে, তাদের ওখানেও সেই সুযোগটা নেই। তার মানে এটা হচ্ছে সর্বভারতীয় সমস্যা। সরকার, কেন্দ্রের সরকার যারা থাকে তাদের নীতির একটা প্রয়োগের এটা একটা ফলে এগুলোকে সমস্ত রাজ্য সমানভাবে সেটাকে ফলো করে, কিন্তু তাদের সেই নীতিটা এই ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে তাদের নীতিটা আমরা দেখেছি যথেষ্ট স্বচ্ছ নয়। তাদের নীতি হচ্ছে এডুকেশন সিস্টেমের মধ্যে কিভাবে গেরুয়াকরণ করা যায়, এটা হচ্ছে তাদের নীতি। আপনারা লক্ষ্য করছেন বা আপনারা জানেন কি না আমি জানি না, হয়তো জানেন, জানা উচিতও, ভারতবর্ষের জাতির জনক আজও পর্যন্ত সারা বিশ্ব সমস্ত দেশের সরকার এবং তাদের নেতৃত্ব বা দেশের নাগরিকরা যে জাতির জনক মহাত্মা গান্ধীকে দেখে মাথা নত করে, শ্রদ্ধায় মাথা নত করেন, সেই মহাত্মা গান্ধীর খুনি সাভারকারকে বীর বলেন। এরা শুধু বীর বলেন না, তার মূর্তি উন্মোচন করেন, পুজো করেন, তাকে ওই গ্রন্থে, মানে বইতে, পাঠ্যপুস্তকে তাকে নিয়ে আলোচনার জন্য রাখেন। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকেই প্রমাণ হয় যে এই দেশটাকে ওরা একটা মেরুকরণ, ধর্মীয় মেরুকরণের পথে নিয়ে যেতে চাইছে। ওদের ধারণা যে ভারতবর্ষে 140 কোটি জনগণের 100 কোটি হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাহলে আমরা যদি এদের কথা বেশি বেশি করে বলি, হয়তো এরা সবাই আমাদের পক্ষেই থাকবে, তাহলে আমরা বছরের পর বছর, যুগের পর যুগ আমরা সরকারে থাকব। কিন্তু ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের সমগ্র মানুষের প্রতি আমাদের যে আস্থা বিশ্বাস, তাদের কাছে আমরা হাত জোর করে আমরা এটা স্বীকার করি যে তারা কিন্তু এই মত আর এই পথে বিশ্বাস করেননি বলেই মোদিজি 14 সাল থেকে 24 সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে সমগ্র হিন্দু সমাজের ভোট পাননি। যদি পেতেন তাহলে পার্সেন্টেজটা 60 অ্যাবাভ 70 অ্যাবাভ হতো, সেটা কিন্তু হয়নি। 36, 37, 38-এর মধ্যে দাঁড়িয়ে আছে। তার মানে এটা প্রমাণ হয় যে 38% হিন্দু বা সনাতন মানুষ তাদের যারা সমর্থন করেছে, বাকি 62% সনাতন মানুষ কিন্তু এই যে পথ অনুসরণ করতে চাইছে বিজেপি, যে পথে চলে দেশ দখল আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছে, এই পথের পথিক তারা হয়নি। আচ্ছা, এই যে কর্মহীনতার কথা বললাম, যদি এর সঙ্গে আর একটু যোগ করে দেওয়া হয় কর্মবিচ্যুতি, মানে যারা শিক্ষক নিয়োগে সুযোগ পেয়েছিলেন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আজকে দেখা যাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে। এবার ধরুন এই কথাটা মেনে নিতে কোথাও অসুবিধা নেই, আপনিও হয়তো অস্বীকার করবেন না যে নিঃসন্দেহে এখানে যারা পরীক্ষা দিয়েছিল 100%ই তার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না বা জালিয়াতি করেনি, নিশ্চয়ই। কিন্তু অনেকের চাকরিটা চলে গেল দুর্নীতির কারণে। আবার এটাও ঠিক, যখন রাজ্য সরকার হয়তো নতুন করে পরীক্ষা নিতে চাইছে বা তার অন্তত মুখে বলছে, জানি না ভবিষ্যৎ কী হবে, যে আমি তো চাকরি দিতে চাইছি,
সেখানে আবার দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা এই মামলাগুলো যারা বিরোধী দল। লড়ছেন বিরোধী পক্ষের উকিলরা, তারা দেখা যাচ্ছে মানে মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী যে তারা ব্যাপারটাকে দীর্ঘায়িত করছেন। প্রথম কথা দেখুন, প্রথম কথা হচ্ছে চাকরি চলে যাওয়ার ব্যাপারটা, যে চাকরি যারা 26,000 যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি আমাদের সরকার ছাড়ায়নি বা তাদেরকে তাড়ায়নি, এটা প্রথম কথা। তাদের তাড়াবার বা ছাড়াবার সমস্ত ব্যবস্থাটাই বিকাশ রঞ্জন বাবুর কথা বললেন, উনি বিং অ্যাডভোকেট, ওনার ওটা ব্যবসা পেশা, উনি ওটা করেছেন। আর রাজনৈতিক দল হিসাবে বিজেপি শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারকে এটাতে ব্যবহার করেছেন এই অর্থে, জাজমেন্ট তো সুপ্রিম কোর্ট থেকে এসেছে। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে কিছু কিছু বিচারপতি কতগুলো কেসেতে রায়দান করার পর, সরকার পক্ষে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কথা মতো রায়দান করার পর তারা বিজেপি দলে যোগ দিয়ে দিয়েছেন। এর ইতিহাস কিন্তু আপনারা লক্ষ্য করলে পেয়ে যাবেন, গগৈ থেকে শুরু করে অনেককেই পাবেন। রিসেন্টলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে তো রাজ্যের, আমি দেশের সুপ্রিম কোর্টে বলছি না, তিনি গেছেন। আর সুপ্রিম কোর্টে রিসেন্টলি আরও কয়েকজন আবার বিজেপিতে যোগ দিয়েছেন। আজকেই আমি সেটা ফেসবুকে দেখছিলাম, সেটা আমি আপনাদের নামটাও আমি এখনই আশা করছি বলে দিতে পারবো। তো যাই হোক, যিনি করেছেন তিনি হচ্ছেন, বলছি কথার মধ্যে, তারপরে যেটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই কেন্দ্রীয় সরকারের কিছুটা এর পিছনে মদত আছে। এই মদতের পরিপ্রেক্ষিতে এই মানুষগুলো সকলের রায়দান, হ্যাঁ, একটা নিশ্চিতভাবে কিছু মানুষ যদি এর মধ্যে থেকে অন্যায়ভাবে ঢুকে থাকেন, সেটাকে নিশ্চয়ই বেছে ফেলা একটা দায়িত্ব আমাদের সরকার বা আমাদের যারা দায়িত্বে রয়েছেন, শিক্ষা বোর্ডের দায়িত্বে রয়েছেন, তাদের নিশ্চয়ই বর্তায়। তারা তো সে কাজ শুরুও করেও ছিলেন। তারা তো বলেছিলেন যে আমাদের একটু সময় দেন, বাট উই নিড টাইম, মানে ইট ইজ এ টাফ ওয়ার্ক, ইট ইজ এ ডিফিকাল্ট ওয়ার্ক, উই নিড টাইম, উই গিভ মি টাইম মোর। আমরা চেষ্টা করছি এটাকে একটু বেছে নিয়ে আপনাদের কাছে এটা তালিকা তুলে দিতে। তো এটা সিবিআইয়ের তো তদন্ত ছিল, ইডির তদন্ত ছিল, সিবিআই তদন্ত করছিল। তো সিবিআই তদন্ত করে ওরা তো জমা দিয়েছিল, বলেছিল যে আমরা এতজন তালিকা পেয়েছি, এগুলো হচ্ছে জালি, যেগুলো হচ্ছে এরা দুর্নীতিভাবে এরা টাকা পয়সা দিয়ে ঢুকেছে, ওরা তো সিবিআই বলেছিল। তাহলে সেটা যদি অথেন্টিক হতো, যদি সেটাই অথেন্টিক হতো, তাহলে জাজমেন্ট সেই অথেন্টিক ওই সিবিআইয়ের ওই তথ্যের উপরে ভিত্তি করে সেটার উপরে রায় দিতেই পারতেন, সেটার উপরে রায় দিয়ে দিতে পারতেন যে সিবিআই সাবমিটেড দি অথেন্টিক ডকুমেন্টস অ্যান্ড উই থিঙ্ক যে দিস ইজ অথেন্টিক বা দিস আর অথেন্টিক। আমি অন দি বেসিস অফ দি রিপোর্ট ফ্রম সিবিআই, অথেন্টিক রিপোর্ট, আমরা এই ডিসিশনে নিতে বাধ্য হলাম যে এই ব্যক্তি দে আর নট এলিজিবল ফর কন্টিনিউইং দেয়ার সার্ভিস। তো বলতেই পারতেন, কিন্তু সিবিআইও সেখানে, সুপ্রিম কোর্ট সেটাও বললেন না। অর্থাৎ এটার মধ্যেও একটা রাজনীতি। 26 নির্বাচন, 24 থেকে লড়াই, যদি ঘোষণা হয়ে যায় 2 বছরের মধ্যে মানুষ ভুলে যাবে লড়াইয়ে তার ইফেক্ট, ওইটা মানুষের কাছে ওটা ফল পাবো না। এটাকে জিয়ে রাখো, আস্তে 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 করে নিয়ে চলো, ঠিক নির্বাচনের আগে এটাকে খেলাও, আর আমরা এটাকে নিয়ে ফল তুলবো। এই হচ্ছে ভাবনা। এই ভাবনাগুলো থেকেই যারা হচ্ছে যে পশ্চিমবাংলাকে দেখার স্বপ্ন দেখছে, তো জয় করার স্বপ্ন দেখছে, তারা কিন্তু ওই রকম ভাবনা ভাবছে, আর ওদের 77 থেকে কমতে 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 65 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইরকম একটা ঘোরালো পরিস্থিতি যদি হয়ে থাকে, একদিকে
বামপন্থী উকিলজীবীরা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, অন্যদিক থেকে কেন্দ্রীয় সরকার তার এজেন্সিগুলোকে এখানে ব্যবহার করার চেষ্টা করছে। তাহলে এই পরিস্থিতিতে আমি বলবো 26-এর ভোটের আগে, নির্বাচনের আগে আপনাদের প্রধান প্রতিপক্ষ বলে আপনারা কাদেরকে ভাবছেন? না, আমাদের তো কোনো প্রতিপক্ষ নেই, আমরা তো এক নম্বরে। না এবার তবু গণতন্ত্রে তো কাউকে একটা বিরোধী স্থান না, দিতে ওরা হবে। ঠিক করছে, ওই বিরোধীরা ঠিক করছে, কে 2 নম্বরে থাকবে, কে 3 নম্বরে থাকবে, কে 4 নম্বরে থাকবে। বিরোধীরা ওদের মধ্যে ওদের ওদের কম্পিটিশনটা ওরা করছে, যে কি আমরা 2 নম্বরে যাব না 3 নম্বরে যাব না 4 নম্বরে যাবো। ওরা, আমরা 1 নম্বরে, জনগণ আমাদেরকে 1 নম্বরে রাখছে। এ ব্যাপারে আমাদের কোনো কম্পিটিটার আমরা আমরা ভাবছি না, কম্পিউটার ভাবছিই না, আমরা কম্পিউটার ভাবছিই না। আচ্ছা, আপনি তো একটা সময় দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা অনেকেই ছিলাম, সবাই ছিলাম, মমতা দিও ছিলেন। হ্যাঁ, তারপর এখানে এখন বর্তমানে তৃণমূলের সঙ্গে রয়েছেন। হ্যাঁ, আহ, কি দেখে মানে, যদি রাজনৈতিক কাঠামোটা দেখে অনেক ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের প্রায় কাছাকাছি, একই ধরনের। আইডিওলজি মিল আছে, হ্যাঁ, একই আইডিওলজি। সেখানে বিজেপি বা বামপন্থী, ওটা আবার বামপন্থা অনেকটা আলাদা। হ্যাঁ, এবার তাহলেও বলবো কংগ্রেস একটা জাতীয় দল, হ্যাঁ, তৃণমূল তো শুধুমাত্র একটা রাজ্যে রয়েছে। হ্যাঁ। মানে কি দেখে বা কংগ্রেসের কি এমন খারাপ মনে হলো যার ফলে তৃণমূলে চলে এলেন? না, কংগ্রেসের খারাপ দেখে আমি তৃণমূলে যোগ দিয়েছি এটা তো কখনো নয়। আচ্ছা, তাহলে আমি কি কারণে? তৃণমূলে যোগ দিয়েছি পশ্চিমবাংলায় 34 বছরের বাম জামানার অপশাসনে মানুষ জর্জরিত হয়ে গিয়েছিল, গ্রাম ছাড়া হয়ে গিয়েছিল। মানুষ যদি মানুষকে এক ঘরে করে রাখা হয়েছিল, মানুষকে খুন করা হতো, সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রদের মারধর করে, এমনকি অনেকের হাত কেটে নেওয়া হয়েছে। মুনতাসির রহমানের ইতিহাস আমাদের জানা গলায় আছে, কই মাছ ঢুকিয়ে দেওয়া গলায় হতো। কই মাছ ঢোকানোর ইতিহাস জানা আছে। এখানে রাস্তার ধারে নেহার বানুর মতো গরিব মানুষকে রাস্তার ধারে ফুটপাতে শুয়ে থাকা, তারপরে ধর্ষণ করা হয়েছে। তারপরে আবার মন্ত্রী 500 টাকা দিতে গেছে, ইতিহাসও আমাদের বাংলার বুকে আছে। মরিচ ঝাঁপির মতো ঘটনা আমাদের এখানে আছে, অনিতা দেওয়ানের মতো ঘটনা আছে, সিঙ্গুরের তাপসী মালিকের ঘটনা আছে। কত ঘটনা নেবেন? আচ্ছা, যদি এই সমস্ত ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটছে। এর হাত থেকে পরিত্রাণ পাবার জন্য একজনই তখন মাথা উঁচু করে লড়াই করছিলেন, সেটা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপোষহীন সংগ্রাম করে গেছেন। সেখানে যদি তার পাশে না দাঁড়াই, তাহলে অপরাধ হয়ে যাবে বাংলার মানুষের কাছে, আমরা বড় অপরাধী হয়ে যাব। এই অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা। আচ্ছা, যদি সেইভাবেই আমরা দেখি, তাহলে আজকে কংগ্রেস ধরুন সেই বামপন্থীদের সঙ্গে আবার জোট করছে মমতাকে হারাতে। এটাকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের ভুল না ঠিক পদক্ষেপ বলে মনে করেন? না, কংগ্রেসের কি পদক্ষেপ, কংগ্রেস সেটা বলবে ভুল না ঠিক। জনগণ ঠিক করে দেবে আগামী দিনে পদক্ষেপ কতটা সঠিক কতটা বেঠিক। কিন্তু আমি বলবো, একজন কংগ্রেস থেকে মানে জন্ম নেওয়া বা তৈরি হওয়া একজন ছাত্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি বামপন্থীদের সঙ্গে কখনোই কোনো অবস্থাতেই কংগ্রেসের হাত ধরা উচিত নয়। মূলত মূলত এই পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় 1970 সালের 17ই মার্চ সাঁইবাড়ির মতো বিভীষিকাময় ঘটনা ঘটেছে, সেই রাজ্যে তো অবশ্যই নয়। হুম। আচ্ছা, একটু জাতীয় স্তরে প্রশ্ন করি একটা। কংগ্রেসের কথা যখন এলোই, কংগ্রেসের প্রাচীনকালে বা বিগত অতীতে আর কি, বেশ কিছু ভারী ভারী নেতৃত্ব স্থানীয় মানুষকে আমরা দেখেছি যারা কংগ্রেসের রাজকে ধরেছিলেন। সেই জায়গায় আজকে কংগ্রেসকে সামলাচ্ছেন রাহুল গান্ধী, যেটা নিয়ে যারা ইন্ডি জোটের মধ্যে রয়েছেন তাদেরও অনেকের দ্বিমত আছে যে রাহুলকে আমরা নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে মানতে পারছি না। মানে আগামী দিনে রাহুলকে নেতা করে যদি কংগ্রেস এগিয়ে যাইতে, কংগ্রেসের সম্ভাবনা কতটা দেখছেন ওটা তো জাতীয় স্তরে? ওটা তো ইন্ডিয়া জোটের বৈঠকের সিদ্ধান্ত হবে, ওটা তো আমার বলার এখতিয়ারের ব্যাপার নয়। আর ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা বসে ঠিক করবেন হুইল বি দ্য লিডার অফ দি ইন্ডিয়ান হুম, মানে ইউনিটি। তো সেটা আমার বিষয় নয়। তবে আমি এটুকু বলবো, আজ থেকে 10 বছরের আগের রাহুল হুম। আর 2025-এর রাহুলের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। আচ্ছা। এবং সেটা আমরা লক্ষ্য করেছি গান্ধীজির পরে। আমি এটা কোট করছি, মহাত্মা গান্ধীর সময় তো এত বেশি যান ছিল না, উন্নত যানবাহন ব্যবস্থা ছিল না। তিনি আন্দোলন সংগঠিত করেছেন হেঁটে, লাঠির উপরে একটা লাঠি ধরে হেঁটে।
মানে উম, মাইলের কিলোমিটারের পর 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 মাইল। মাইলের পর মাইল। হ্যাঁ, তো ওই সেই কবির ভাষায় অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, তো উনি সেটা ফলো করে হুম আন্দোলন সংগঠিত করেছেন চম্পারণ থেকে শুরু করে সব জায়গায়, আমি ভারতবর্ষের হুম সমগ্র হুম ভারতবর্ষে, ইভেন কলকাতাতেও হুম বর্ধমানেও এসেছেন। তো এটা ওইটাকে মনে হয় রাহুল গান্ধী মনে হচ্ছে যেন পাথেয় করেছেন, পথ ওটাকে ভেবেছেন। সেই জন্য দেখেছেন আপনারা, আমরাও দেখেছি, উনি একটা স্লোগান দিয়েছিলেন, নফরত কি বাজার মে, আহ, উনি ওই যে আহ, হিন্দিতে যে কথাটা আপন করে নেওয়া, হুম নফরত কি বাজার মে, কিসের মানে এই আপন করে নেওয়ার হ্যাঁ যে একটা হিন্দি আমি ঠিক এই হ্যাঁ, মুহূর্তে আমারও মনে মনে আসছে পড়ছে না। না ঠিক। উনি ওই ওই স্লোগানটা তুলে কিন্তু পদযাত্রা শুরু করেছিলেন, এবং উনি কিন্তু সমগ্র ভারতবর্ষ হেঁটে ওই পদযাত্রায় অংশগ্রহণ করে, কোথাও কোথাও গাড়িতে নিশ্চয়ই চেপেছেন, হুম কিন্তু অধিকাংশটাই হেঁটেছেন। এবং আপনারা দেখেছেন যে সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা সেই আন্দোলনে বা আন্দোলনে মিছিলে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, এই ধরনের স্ট্যাচারের নেতাদের কাছে ধারে কাছে জনসাধারণকে, সাধারণ জনগণকে ঘেঁষতে দেওয়া হয় না। উনি কিন্তু ছুটে ছুটে যারা আসছেন হাত ধরছেন, তাদেরকে গলায় হুম জড়াচ্ছেন, হাতে করে সঙ্গে করে নিয়ে হাঁটছেন, কাঁধে তুলে নিচ্ছেন, হুম বাচ্চা হলে। এইগুলো আমরা লক্ষ্য হুম করেছি। হুম এবং এর পরেও দেখুন রিসেন্টলি যেটা হয়েছে এসআইআর বিরুদ্ধে বিহারে, সেই বিহারের ক্ষেত্রেও একই জিনিস দেখেছেন, এক বিহারি সौ पर ভারী, হুম একটা কথা হিন্দিতে বিহারি ভাইরা বলেন, বোনেরা বলেন, এক বিহারি সौ पर ভারী। এখানে আমরা দেখেছি লাখো লাখো বিহারি কিন্তু রাহুল, তেজস্বী বা ইন্ডিয়া জোটের আমাদের দলের পক্ষ হুম থেকেও সর্বশেষ ইয়েতে অভিযানে অংশগ্রহণ করা হয়েছিল। আমাদের দলের এমপি, আমাদের বহরমপুর এমপি ইউসুফ পাঠান এবং হুম সাকেত আরেকজন গিয়েছিলেন, উনিও গিয়েছিলেন অংশগ্রহণ করতে। তো সেখানেও আমরা দেখেছি সমগ্র বিহারের আবাল বৃদ্ধ বনিতা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। হুম মানে এই যে মানে ভূমিতে পা রেখে চলা, এইটা কিন্তু আর অন্য দলের কাউকে দেখতে পাচ্ছি না। তো এই পরিবর্তনটা 10 বছরে রাহুল গান্ধী নিজেকে করে নিয়েছেন। হুম হুম। আমার বিশ্বাস যখন ইন্ডিয়া জোটের বৈঠক হবে, তখন জোটের যারা নেতৃত্ব সেখানে থাকবেন, তারা পরবর্তী সিদ্ধান্ত ঠিক করে নেবেন। আচ্ছা, সাংগঠনিক যে রদবদল হয় বিভিন্ন সময়ে রুটিন মাফিক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সেখানে আমরা ইতিপূর্বে দেখেছি তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পদগুলো সেখানে কিছু পুরনো মুখের পাশাপাশি অনেক নতুন মুখকে উঠিয়ে আনা হয়েছে। আবার এমনও দেখা যায় বিশেষত নির্বাচনের সময় যে কোনো একটা সিটে এমন কাউকে বসানো হলো যিনি হয়তো রাজনীতির সঙ্গে যুক্তই নন, মানে অরাজনৈতিক কোনো মুখকে, যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে বলছি আর কি, দেবের মুখ। মানে এর পিছনে কি একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে করা হয়? সেটাকে এড়ানোর জন্য এমন কাউকে বসানো হচ্ছে সিটে, বা এমন কোনো প্রার্থীকে মুখ করা হচ্ছে যাতে মানুষ গোষ্ঠীদ্বন্দ্বটাকে ভুলে এসে ভোটটা দিতে পারে? না না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়। প্রথম কথা হচ্ছে যে এই সেলিব্রিটি মুখ যারা, তারা তো হিউম্যান বিইং। আর যে কোনো হিউম্যান বিইংয়ের রাজনীতিতে আসার ইচ্ছা যদি থাকে, হুম তাহলে তিনি তো আসতেই পারেন। না আসার তো হুম কোনো হুম কারণ নেই। শুধুমাত্র তো দেব নয়, কঙ্গনা রানাওয়াত। হুম। না, আমি একটা আমি উদাহরণ হিসেবে আমি বললাম। আমিও উদাহরণ দিচ্ছি। হুম শুধুমাত্র আমাদের দলে তো শুধু হ্যাঁ, দেব, না একবারই তা না, দব সব দেব দলেরই। বা রচনা হুম ব্যানার্জি বা এই জি জিৎ, হুম সোহম, হ্যাঁ শুধু তো আমাদের দলের ক্ষেত্রে নয়। হুম হ্যাঁ, ওদেরও আমি হিরণ রয়েছে। বিজেপিতে, আমি পশ্চিমবাংলায় যদি বলেন বিজেপিতে হিরণ আছে, তারপর লকেট চট্টোপাধ্যায় আছে, ক্রিকেট থেকে দিনদা রয়েছে। অশোক দিন্দা আছে। ভারতীয় সর্বভারতীয় ক্ষেত্রে যদি বলেন হেমা মালিনী আছে, হুম তারপরে হচ্ছে কঙ্গনা রানাওয়াত আছে। হুম এরকম আপনার ওই আমাদের হিন্দি সিনেমার যিনি ছিল মানে খলনায়ক, হ্যাঁ আমি ভুলে যাচ্ছি নামটি ভদ্রলোকের, উনিও আছেন, এরকম অনেকেই হুম আছেন। হুম আবার জয়া বচ্চন আছেন, হুম অমিতাভ হুম বচ্চন হুম একসময় কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন। এটার মধ্যে কোনো অপরাধ দেখছি না। আর এটা ওই গোষ্ঠীদ্বন্দ্ব বা এই জন্য এটা নয়, এটা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন।
আবেদন হুম হয়তো করা হয়েছে সেই দলের পক্ষ থেকে, তারা ইচ্ছা প্রকাশ করেছেন, তাদেরকে সেখানে সিলেক্ট করা হয়েছে। হুম। এটা দলের প্রেরোগেটিভ, দল করতে পারে। আচ্ছা, রাজ্য স্তরে আলোচনা হলো, জাতীয় স্তরে আলোচনা হলো, একটু বর্ধমানে আসি। আসুন। বর্ধমানে মোটামুটি 19 সাল থেকে দেখা যাচ্ছে একটা বিজেপিপন্থী হাওয়া কিছুটা হলো উঠেছিল একটা সময়, বিশেষত 19 বলুন এবং তার পরবর্তীকালে 21-এর যে বিধানসভা নির্বাচনে বলুন। এখন আবার ততটা সেই হিসেবে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। তো 19 থেকে দেখা যায় এখানে, এবং বিজেপি সেটা দাবিও করে বিভিন্ন সময়ে, যে বর্ধমানে যে পৌরসভার যে ওয়ার্ডগুলো আর কি, সেখানে অধিকাংশটা নাকি তাদের ভোট সংখ্যা বেশি আছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে আগামী নির্বাচনে ওদের কি বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, নাকি আবার যথারীতি উড়িয়ে দিতে পারবেন? না, দেখুন, এটা অনেক সময় ক্যান্ডিডেটের উপরেও কিছুটা নির্ভর করে। হুম একটা ভালো ক্যান্ডিডেট জনতা আশা করে। হুম দল একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে, বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের মতো করে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করে পাঠিয়ে দেয়। এবার দলের কর্মীরা যান প্রাণ লড়িয়ে দিয়ে সেই প্রার্থীকে জেতাবার চেষ্টা করে, সব দলের প্রার্থীরা কর্মীরা চেষ্টা করে। আমরাও আমাদেরও প্রার্থীদের সেইভাবে যান প্রাণ লড়িয়ে দিয়ে চেষ্টা করি। আর আমাদের ক্ষেত্রে যেটা বেশি সুযোগ থাকে, বেশি আমাদের সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প এবং সরাসরি জনগণকে সাহায্য, সরকারি ক্ষমতায় আসার পর সরকারি প্রকল্পের মধ্য দিয়ে এটা একটা সাহায্য করে। আর দ্বিতীয় সাহায্য যেটা করে সেটা হচ্ছে আমাদের যে যুব নেতা, যুব সমাজের যিনি প্রতিনিধিত্ব সারা দেশের আমাদের করেন, এই মুহূর্তে অন্যতম সুবক্তা, এবং সারা পৃথিবীতে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে তার বক্তব্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে, দেশবাসীর মনে দাগ কেটেছে, তারও যোগ্য নেতৃত্বটাও আমাদেরকে কিছুটা সাহায্য করে। তবে অবশ্যই আমাদের নেতৃত্বকে এটা লক্ষ্য রাখতে হবে, যারা সিলেক্ট করেন এই সমস্ত সিদ্ধান্তগুলো নেন, প্রার্থীপদ যারা বিচার করেন, তাদেরকে সিলেক্ট যারা করেন তাদের এটা মানে লক্ষ্য রাখতে হবে যে আমরা যাদের সিলেক্ট করে পাঠিয়েছিলাম ইতিপূর্বে, হাউসে তাদের পারফরমেন্স কী ছিল, হোয়াট ওয়াজ দ্য পারফরমেন্স অফ দ্যাট পার্টিকুলার এমএলএ অর ইলেক্টেড পারসন, তার হাউসের কি পারফরমেন্স, এবং জনগণ এই মুহূর্তে কি চাইছে সেটাকেও যাচাই করে নেওয়া। আমাদের ক্ষেত্রে যদি বলেন, বর্ধমানের ক্ষেত্রে যদি বলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলেন, তাহলে আমি দল যদি আমার কাছে জানতে চাই, আমি আমার মতামত নিশ্চয়ই ব্যক্ত করব। তবে আমার কাছে বর্ধমান শহরের যারা নাগরিক, আমাদের যারা সহনাগরিক, আমরা যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে আছি, রাজনীতির মাঠে আছি, সেই জন্য অনেক মানুষের সঙ্গেই তো আমাদের যোগাযোগ আছে। তো অনেক মানুষের যে যোগাযোগ, সেই যোগাযোগের ভিত্তিতে অনেকে আমাদের কাছে আবদার করেছেন যে ভাই, তোমরা একটা কথা কি তোমাদের কাছে একটু নির্ভয়ে বলতে পারি, এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারেন, কেন বলবেন না? আপনারাই তো আমাদের মানে সরকারের পরবর্তী পদক্ষেপ ঠিক করে দেবেন, জনগণই তো শেষ কথা। তো জনগণের কথা আপনারা কেন বলবেন না? তবে আপনাদের সব কথা, যা কথা বলবেন, সেগুলো আমার দ্বারা যেটুকু করার আমি করতে পারলে আমি করব, আর না পারলে আমার যে নেতৃত্ব যেখানে বলা সেখানে যদি আমার কাছে কোনো দিন জানতে চান, আমি নিশ্চয়ই ব্যক্ত করব। এরকম কিছু কিছু কথাবার্তা এসেছে, বা কিছু কিছু মহল থেকে আমাকে যেমন কিছু এরকম বলেছে যে বর্ধমান তো একটা শিক্ষিত হাব, এডুকেশনাল হাব, এখানে কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, উইমেন্স কলেজ, হোমিওপ্যাথি কলেজ, রাজ কলেজের মতো ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক কলেজ, ডাক্তারের মানে সমাগম এখানে অনেক বেশি। তো এই রকম সুশীল সমাজের মানুষের বাস বেশি। তো আমরা কি একটু শিক্ষিত জনপ্রতিনিধি আশা করতে পারি না? এই ধরনের প্রশ্নগুলো আমার কাছে, আমি জানি না কার কাছে করেছেন, ব্যক্তিগতভাবে আমার কাছে কেউ করেছেন, কিছু মানুষ করেছেন। আমি তাদের বলেছি, দেখুন,
এটা তো আমার হাতে নয়, তবে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, এটা অপরাধ বা এটা অন্যায় কিছু নয়। এটা যদি দল কখনো আমাদের কাছে এই সংক্রান্ত বিষয়ে জানতে চায়, নিশ্চয়ই আপনাদের এই যে বক্তব্য, এই বক্তব্যটা আমি আপনাদের কথা দিতে পারি যে আমার কাছে যদি কখনো দল জানতে চায় আমি তুলে ধরব। দল, পার্টি উইল ডিসাইড হুইল বি দ্য নেক্সট ক্যান্ডিডেট। It is not to us, not to me. It is totally up to party. তো আমাদের বক্তব্য জানতে চাইলে আমি শুধু জানিয়ে দিতে পারি। আগামী নির্বাচনে আমরা যেহেতু বর্ধমান দক্ষিণের ভোটার, বর্ধমান দক্ষিণে কী ফল আশা করছেন, এবং তার সঙ্গে একই সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিই, গোটা রাজ্যে কী ফল আশা করছেন, মানে একটা আন্দাজ অন্তত যদি আমরা পাই আর কি। দেখুন, গোটা রাজ্যে আমরা 240 আসনের আমরা টার্গেট আমরা আছি, পূরণ করব। 240, আচ্ছা, এটা আমাদের পূরণ হবেই। বর্ধমান দক্ষিণ? আর বর্ধমান দক্ষিণের ক্ষেত্রে আমরা যেটা বলছি, মানে আমাদের যেটা আশা আর কি, দল যদি খুব ভাবনা চিন্তা করে প্রার্থীপদ ঘোষণা করেন, তাহলে আমরা তো এখানে মোটামুটি 30,000-এর উপর ভোটে জিতব। আচ্ছা, ভাবনা চিন্তা করে যদি দল প্রার্থীপদ ঘোষণা করে 30,000-এর উপরে ভোটে জিতব। আর শেষ প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে দেখা যাচ্ছে মূলত ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। মানে খাতায় কলমে থাক না থাক, অন্তত পরিস্থিতি সেরকম বলছে। এবার একদিকে রয়েছে ধরুন শাসক দল তৃণমূল, একদিকে রয়েছে বিজেপি, এবং একদিকে রয়েছে জোটে কংগ্রেস এবং সিপিএম। এবার বলছেন জোটে, কিন্তু আমি বর্তমান প্রদেশ কংগ্রেসের যে সভাপতি শুভঙ্কর সরকার, আমি তার কতগুলো বক্তব্য শুনেছি যে আমরা 294টা আসনেই লড়বো। আচ্ছা, যদি তাকে জোটের কথা আসছে না, যদি জোট নাই হয়, তাহলে সিপিএম ভোট কেটে কি আপনাদের সুবিধা করে দিতে পারে, না বিজেপি সুবিধা করে দিতে পারে, এরকম কোনো? আমাদের দেখুন, ওই ভোট কাটা, সিপিএম এর ভোট কাটা বা ওদের ইয়ে করে, এতে আমাদের ওরা ভোট ট্রান্সফার করতে পারে। আচ্ছা, যেটা সিপিএম করেছিল 2019 সালে লোকসভা নির্বাচনে, ওদের ভোট বাম থেকে রামে ট্রান্সফার করেছিল। ওদের পার্টি কাটাররা খুব সুশীল, শিক্ষিত, ওদের ক্লাস হয়, ওদের ক্লাসে ওদেরকে ডিরেকশন দেওয়া হয়, হাউ টু মুভ, এটা শিক্ষা দেওয়া হয়। ওরা সেই পথেই, সবাই সেই পথেই হাঁটে। দেখবেন ওদের কলকাতার যে কথাটা বলে, আপনার প্রত্যন্ত গ্রামের অঞ্চলের সেই কথাটাই রিপিট হয়। দ্যাট মিনস হচ্ছে, এটা মানে হচ্ছে যে ওদের শিক্ষাটা ওইভাবে দেওয়া হয়। তো ওরা সেই শিক্ষার ফলে 2019 সালে ওরা দিয়েছিল, ওটাই ভেবেছিল যে লোকসভা আমার তো সরকার কোনোদিন করতে পারবো না, আমার তো কেন্দ্রীয় সরকার কোনোদিন করতে পারবো না। তো এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নষ্ট করে দিয়ে আমরা পরবর্তী 21 সালের যে ভোট আছে বিধানসভা, আমরা সেটাকে দখল নেবো, আমাদের ভোটটাকে আবার আমরা ব্যাক করিয়ে নেবো, বা কিছুটা আমরা এ করবো। এটা ভেবেছিল যে কেন্দ্রের সরকার ওরা আসলে মমতাকে মনে হয় সাপোর্ট টাপোর্ট করবে না, মমতাকে টাইট দেবে, আমরা যেহেতু ওদেরকে ভিতরে হেল্প করছি, আমাদেরকে মনে হয় পাশে কিছুটা তোল্লা দেবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা তো হয়নি, সে গ্রেপস আর সাওয়ার হয়ে গেছে। মানে বলতে চাচ্ছেন ভোট কাটাকাটিতে আপনারা ভয় পাচ্ছেন না, মানে আপনারা না, ভোট কাটাকাটি ব্যাপার নেই, যা আছে দেখুন, নির্ভর করছে। মোর দেন 47% পিপল, মোর দেন, they are determined to cast their vote in favor of the Trinamool candidate. More than 47% people ভোট করে, যা বাকিটা ওরা ভাগাভাগি, কে সেকেন্ড, কে থার্ড, কে হবে ফোর্থ হবে, এইসব নিয়ে ওরা করবে, আমরা এটা নিয়ে ভাবছি না। ধন্যবাদ, অনেকটা টাইম আমাদের দিয়েছেন আপনার মূল্যবান সময় থেকে। নমস্কার আপনাকে। নমস্কার জানাই দর্শক বৃন্দকে আরো একবার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।